হ্যালো এভরিওয়ান, দেখো আজ আবার আমরা একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজ বেসিক্যালি আমি এই যে রিসেন্ট ফুড এসআই এক্সাম হলো সেইখানে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো আজ আমরা আলোচনা করার চেষ্টা করব, সেগুলো সলভ করব। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের দিকে আমরা চলে যাই। বলা হয়েছে কি যে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। তো তোমরা বুঝতে পারছো 5 and 6 টানের কোশ্চেন, নল চৌবাচ্চার কোশ্চেন। প্রথমেই আমরা যেটা করব বা যেটা করতে হয় আমাকে এই ধরনের কোশ্চেনে, যে চৌবাচ্চাটার ক্যাপাসিটিটা আমাদেরকে বের করতে হয়। তো দেখো কিভাবে করব, তোমরা আশা করছি এটা সবাই পেরেছো করতে। তো আমি একবার সলভ করি, সব দেখে নাও। বলেছে এ চৌবাচ্চা যেটা কিনা 15 মিনিটে পূর্ণ করে, এ নল বা এ পাইপ যেটা 15 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, এবং বি পাইপ যেটা কিনা 20 মিনিটে পূর্ণ করতে পারে। ঠিক আছে, তো ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমরা কীভাবে বের করি? এদের এলসিএম নিয়ে নেব, সেটাই হয়ে যায় ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমার কাছে 60। দেন আমি এফিসিয়েন্সি বের করে নিই। এ নলের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কত হবে? 4, আর বি নলের হবে 3। ঠিক আছে, এবার কি বলা হয়েছে আমাকে, যে উভয় পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, দুটো পাইপ যদি একসাথে চলে তাহলে মোট এফিসিয়েন্সি কত হবে? 7। এবং 4 মিনিট পর এ পাইপটাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে দুটো পাইপ 4 মিনিট চলেছে। দুটো পাইপ যদি 4 মিনিট চলে তাহলে 4 7 28 ইউনিট জল কিন্তু ভর্তি অলরেডি করে দেবে, তাই না? 4 মিনিট চললে আমার টোটাল ক্যাপাসিটি কত ছিল? 60। 28 আমার 4 মিনিটেই ভর্তি হয়ে গেল। তাহলে আর কতটা এখনও খালি আছে দেখে নাও। 2 আর 3 মানে 32 ইউনিট ট্যাঙ্কটা কিন্তু এখনও খালি আছে। সেই 32 ইউনিটটা কে ভরবে? এটাকে তো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 32 ইউনিটটা ভরবে এবার বি, আর বি এর এফিসিয়েন্সি জানি আমরা 3। তাহলে 32 ইউনিট ভরতে কত টাইম লাগবে? 32 বাই, কারণ আমরা জানি ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি করে দিলে আমাদের কাছে কী চলে আসে? টাইম। সেই টাইমটা কত হচ্ছে? 10 পূর্ণ 2/3। আচ্ছা, 10 তো আমরা পেয়ে যাচ্ছি, যে 10 মিনিট তো লাগছেই, আর 2/3 মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নিই। 10 মিনিট তো লাগবেই, আর 2/3 মিনিটটাকে আমরা যদি সেকেন্ডে করি তাহলে 60 দিয়ে গুণ করে দেবো। কত হয়ে যাচ্ছে? 40 সেকেন্ড। তাহলে 10 মিনিট 40 সেকেন্ড। কোশ্চেন আমাকে করেছে যে ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে। দেখো, প্রথমে তো 4 মিনিট এ আর বি একসাথে চলেছে, আর শেষে বি একা কতক্ষণ চলছে? 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে ট্যাঙ্কটি মোট কতক্ষণ চলেছে? 14 মিনিট 40 সেকেন্ড। অপশান ডি হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো, দেওয়া আছে 50টি সংখ্যার গড় 28। 50টি সংখ্যার গড় 28। আচ্ছা, 50টি সংখ্যার গড় যদি 28 হয় তাহলে মোট হবে, আমরা বলতে পারি 50 × 28। তাহলে কত হয়ে যাবে? 50 × 28 1400, তাই না? 50 × 28 হয় 1400। এবার বলা হচ্ছে যে যদি টোটাল 50টা সংখ্যা ছিল, বলা হচ্ছে যদি 25 এবং 35 বাদ দিয়ে দেওয়া হয়, মানে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই দুটো সংখ্যা কত? 25 আর 35। তাহলে টোটাল তো আমার কাছে 1400 ছিল, তার মধ্য থেকে 25 আর 35 মানে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 60 কিন্তু আমার কী করে দেওয়া হচ্ছে? বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মাইনাস করে দেওয়া হচ্ছে। তাহলে আমি 1400 টোটাল ছিল, সেখান থেকে 60 আমরা মাইনাস করে দেবো, কারণ কি দুটো নম্বর বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে কত? 1340। এবার অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির মোট হচ্ছে 1340, আমাকে গড় করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করব? দেখো, এখন তো আর 50টা সংখ্যা নেই, দুটো সংখ্যা আমরা অলরেডি বার করে দিয়েছি,
তাহলে এখন সংখ্যা হবে 48, সেই জন্য 48 দিয়ে আমি ভাগ করে নেব। দুবার যাবে, 48 2 96, 380। দেখো কতবার যাবে, 7বার যাবে। 7 8 56, 7 4 28, 28 আর 5 33, 4 4 .0। দেখো 48 আছে, আর এখানে 440, মানে 9বার যাবে। আর 9বার যদি যাই আমার কাছে অপশান চলে আসছে পি, আর আমার ভাগটা করার কোনো দরকার নেই, তাই না? ক্লিয়ার সবার কাছে? চলো নেক্সট। দেখো এসআইয়ের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। কী বলেছে, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হয়ে যাবে? আচ্ছা, 1000 টাকা যদি 1400 টাকা হয়ে যায়, 1000 টাকা থেকে কত টাকা হয়ে যাচ্ছে? 1400 টাকা। তাহলে কত টাকা আমি সুদ পাচ্ছি? আমি তো বলতে পারি যে আমি 400 টাকা সুদ পেয়েছি, তাই না? আর এই 400 টাকা সুদ ক বছরে পেয়েছি আমি? 4 বছর। তাহলে প্রত্যেক বছর কত করে সুদ দেওয়া হয় আমাকে? 100 করে। তাহলে সুদের পরিমাণ 1 বছরে 100 টাকা, তাই না? কিন্তু আমাকে কী বার করতে বলেছে? সুদের হারটা, কত শতাংশ সুদ। আচ্ছা, শতাংশ কীভাবে বের করব? যত সুদ পাচ্ছি 100 টাকা, কত টাকার উপরে? 1000 টাকার উপরে। আর শতাংশ বলেছে, সেই জন্য ইন্টু 100, তাই না? জাস্ট কাটাকাটি করে দেবো, অ্যান্সার আমার কাছে চলে আসবে 10%। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বা তোমরা এটা কিছুই না, দেখো এটা যেটা করলাম সেই PRT বাই 100, I = PRT বাই 100। এবার I মানে সুদ, সুদটা আমি কত দেখলাম? 100 টাকা। পিটা আমার কাছে কত বলেছে? 1000। 8টা সুদের হারটাই তো বার করতে দিয়েছে আমাকে, তাই না? সেটা 8টা আমি বের করব। টাইম ক বছরে দেখলাম? 100 টাকা, 1 বছরে, বাই 100। জাস্ট কাটাকাটি করবে, চলে আসবে আর এর ভ্যালু কত? 10। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো কি বলা আছে এখানে, যে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে আমার কাছে 3:5। যদি প্রতিটি সংখ্যাকে 10 বৃদ্ধি করা হয় তাহলে অনুপাতটা হয়ে যাবে 5:7। তাহলে প্রথমে অনুপাতটা আমার কত ছিল? 3:5। এবার 10 বৃদ্ধি করা হয়েছে, এটাকেও 10 বাড়ানো হয়েছে, আর এটাকেও 10 বাড়ানো হয়েছে। 10 বাড়ানোর ফলে অনুপাতটা কত হয়ে গেছে? 5:7। তাহলে আমার কাছে সংখ্যাগুলো কত ছিল সেটা বার করতে হবে। সংখ্যাগুলো প্রথমে কত ছিল সেটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করব? CMM মেথড, তাই না? এই মেথডের ওপর আমরা আগের প্র্যাকটিস সেটাও করেছি, তোমাদের নিশ্চয়ই জানা আছে মেথডটা। খুব সহজ মেথড। কী করতে হয়? প্রথমে অনুপাতের সাথে অনুপাতগুলোকে গুণ করে বিয়োগ করব, কোনাকুনি গুণ করব, বিয়োগ করব। 7 3 21, 5 5 25, মানে কত অনুপাত হচ্ছে? 4 অনুপাত। সেই 4 অনুপাতের ভ্যালুটা কত হবে? এবার কি করতে হয় বলেছিলাম? অনুপাতের সাথে সংখ্যাগুলোকে গুণ করে বিয়োগ করতে হয়। আর সেটাকে আমি তাড়াতাড়ি করার জন্য কিভাবে করব? না, আগে অনুপাতটাকে বিয়োগ করে নেব। কত বিয়োগ করলে? 2। সেই 2-এর সাথে আমি যে কোনো সংখ্যাকে বিয়োগ করে নেব। ঠিক আছে, তাহলে 2 10 20। তাহলে 4 অনুপাতের ভ্যালু হচ্ছে 20, 1 অনুপাতের ভ্যালু 5। এবার সংখ্যাগুলো কত ছিল? প্রথমে ছিল 3 অনুপাত। 1 অনুপাত মানে যদি 5 হয়, 3 অনুপাত মানে হবে 15, আর 5 অনুপাত মানে হবে 25। তাহলে সংখ্যা দুটো হয়ে গেল 15 আর 25। আশা করছি সবাই বুঝতে পারছো খুব ভালোভাবে। এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট তাড়াতাড়ি সলভ করার জন্য, এই ধরনের অঙ্কগুলো। যদি তোমাদের না জানা থাকে এই মেথডটা, অবশ্যই জেনে নিও। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কি বলেছে এখানে, একটি ব্যবসায়ী
একটা ব্যবসায়ী ABC যথাক্রমে 26,000, 34,000, 10,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, পার্টনারশিপের কোশ্চেন বুঝতেই পারছো। তো এইখানে তো যে টাকা বিনিয়োগ করে তাদের অনুপাতটা লিখলেই হয়। আমি যখন অনুপাত লিখব 3টে জিরো 3টে জিরো 3টে জিরো কেটে যাবে, তাহলে ABC মূলধনের অনুপাতটা কত হবে? 26, 34, 10। এটা আরও আমি কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কেটে দাও, 13, 17, 5। এটা হয়ে গেল কি আমার কাছে? মূলধনের অনুপাত, তাই না? এটা হয়ে গেল মূলধনের অনুপাত। এবার বছর শেষে তারা কত টাকা লাভ করে? 3500 টাকা। এবার আমরা জানি যে যত টাকা লাভ করবে বছর শেষে সেটা মূলধনের অনুপাতেই ভাগ হয়ে যাবে, মানে যে যত টাকা দিয়েছিল, যার যত টাকা মূলধন ছিল সে তত অনুপাতেই লাভের লভ্যাংশটা পাবে। ঠিক আছে, তো টোটাল মূলধন আমরা কত দেখে নিই। টোটাল মূলধন দেখো আমাদের কাছে অনুপাতে কত আসছে? 13 + 17 + 5, মানে অনুপাতে আমার কাছে টোটাল মূলধনটা চলে আসছে 35। মোট 35 আসছে, কিন্তু আমার কাছে মোট লাভ কত করে দিচ্ছে? 3500 টাকা। তাহলে আমি বলতে পারি 35 মানেই 3500। তাহলে 1 অনুপাত মানে 100। এবার কার ভাগ জানতে চেয়েছে? বি এর। বি কত অনুপাত আছে? 17। তাহলে 17 অনুপাত মানে হবে 1700। বি এর লভ্যাংশ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট। দেখো এখানে আবার লসাগু গসাগুই কোশ্চেন। ভগ্নাংশের লসাগু দিয়েছে করতে। কি করব আমরা? ওপরেরগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। কিচ্ছু না কোশ্চেনটা। 5, 8 আর 11। 5, 8 আর 11 লসাগু, কোনো কিছু দিয়ে তো যায় না, তাহলে নর্মালি গুণ করে দেবো। 5 8 40, 40 × 11 440। আর নিচেরগুলোর গসাগু 2, 9 আর 14, গসাগু কত হবে? 1। তাহলে অ্যান্সার আমার কাছে হয়ে গেল 440। ঠিক আছে, জাস্ট 2-5 সেকেন্ডের কোশ্চেন এগুলো, কিন্তু পরীক্ষায় এসছে। ঠিক আছে, কখনোই ভাবো না যে এমন কোশ্চেন আসবে যেগুলো করতে আমার অনেকক্ষণ টাইম লাগবে, অনেক হার্ড কোশ্চেন আসবে, সেরকম না। একটা পরীক্ষায় যদি তোমরা দেখতে চাও, যদি 20 নম্বরের ম্যাথ আসে, তাহলে 10 থেকে 15টা সহজই কোশ্চেন আসে। 2-5টা কোশ্চেন এমন দেয় যেটা একটু টাইম টেকিং হয়, যে সেটা যে কোনো পরীক্ষাতে। এভাবেই একটা রেশিও 60 to 70% ইজি কোশ্চেন আসে। ঠিক আছে, 30% কোশ্চেন একটু তোমাকে ভাবতে হবে বা একটু টাইমটা লাগবে সেখানে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কী বলেছে। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রির মূল্য লাভ করে। তাহলে দেখো এটা প্রফিট অ্যান্ড লসের খুব একটা ইম্পর্টেন্ট টাইপ, খুব ইম্পর্টেন্ট এই টাইপটা, একদম ভালো করে মনে রাখবে। দেখো এইখানে দেওয়া আছে ব্যক্তিরা কী করে লাভ করে, আর আমরা লাভ বা প্রফিট সমান আমরা কী জানি বলো তো? প্রফিট সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ বা প্রফিট সমান আমরা এটাই তো জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার ওই যে ব্যক্তিটা যে লাভ করে, লাভটা দেখো 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তার মানে আমি লিখবো কত? 20 SP। 20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমানই হচ্ছে লাভটা। তা লাভের জায়গায় আমি কী লিখবো? 20টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে 20 SP, তাই না? সমান কটা পেন্সিল বিক্রি করে? 100টি পেন্সিল বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য হবে 100 SP। বিক্রয় মূল্য 100টি, মানে 100টি পেন্সিল বিক্রি করেছো। বিক্রয় মূল্য 100 SP লিখলাম কারণ 100টি পেন্সিল বিক্রি করেছে। ক্রয় মূল্যটা কী লিখবো? দোকানদার 100টা পেন্সিল যদি বিক্রি করে, তাহলে দোকানদার নিশ্চয়ই 100টা পেন্সিলই কিনে এনেছিল। তাহলে আমাকে ক্রয় মূল্য সবসময় যতগুলো বিক্রয় মূল্য লিখবো ঠিক ততগুলোই ক্রয় মূল্য আমাকে লিখতে হয়। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে,
জাস্ট দেখো এবার ক্যালকুলেশনটা কীভাবে করব। এসপি এসপি বিয়োগ করলে কত হবে? 80 এসপি পড়ে থাকবে, মানে 20টা যদি ওইদিকে চলে যায় তাহলে পড়ে থাকবে আমার কাছে কত? 80 এসপি। আর সিপিটা কত আছে? 100 সিপি। এসপিটাকে ধরো বাঁ দিকেই রেখে দিলাম, সিপিকে নিচে নিয়ে চলে এলাম, 180টা চলে যাবে নিচে। তার মানে কাটাকাটি করলে আমার কাছে হচ্ছে 5/4। তাহলে সিপি বা ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি? 5। বিক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি? 4। ক্রয় মূল্য কত দেখছি? 4। আর বিক্রয় মূল্য কত দেখছি? 5। তাহলে লাভ কত হয়েছে? 1। কত টাকার উপরে? সবসময় সিপির ওপরে হয়। সিপি কত আছে? 4 ইন্টু শতাংশ বলেছে মানে 100 শতাংশ বলেছে, তাই না? তাহলে কত হয়ে যাবে? 25%। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ভালো করে মনে রাখো। এই দিকটা রাইট সাইডটা মনে রাখবে, যতগুলো কোয়ান্টিটির বিক্রয় মূল্য লিখবে ঠিক ততগুলো কোয়ান্টিটিরই ক্রয় মূল্য লিখবে। আবার এইদিকে লাভ দেখ বা ক্ষতি দেখ, যা দেখ, যতগুলো পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ বলতে পারে বা ক্রয় মূল্যের সমানও লাভ বলতে পারে, যা বলবে সেটা লিখবে এদিকে। রাইট সাইডে দুটোর কোয়ান্টিটি সবসময় একই হয়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বোর্ড অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন দেখো কি বলেছে। স্রোতের অনুকূলে 2.5 ঘন্টাতে 30 কিলোমিটার যায়, আর ফেরার সময় মানে প্রতিকূলে 3.34 ঘন্টায় ওই পথটা অতিক্রম করে, একই দূরত্ব মানে 30 কিলোমিটারই। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা, আমরা তো এই জিনিসটা জানি যে অনুকূলে যদি যাই তাহলে তখন অনুকূলে বেগটা কত হয় বলো তো? অনুকূলে বেগটা আমরা জানি যে নৌকার বেগ সাথে স্রোতের বেগ যোগ হয়ে যায়, তাই না? প্রতিকূলে বেগ কী হবে? প্রতিবেগ লিখছি মানে প্রতিকূলে বেগ, ঠিক আছে। আর অনুবেগ লিখেছি মানে এটা অনুকূলে বেগ। আচ্ছা, প্রতিকূলে বেগটা কী হবে? না, আমরা জানি প্রতিকূলে বেগ হয় নৌকার বেগ মানে ভি, তার সাথে স্রোতের বেগটাকে করে দিই আমরা মাইনাস। এটা আশা করছি সবার জানা আছে। এবার দেখো, অনুকূলে টাইম দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, তাহলে বেগটা আমরা বের করতে পারবো না? অনুকূলে বেগটা কীভাবে বের করবো? বেগটা না, দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 30 আর সময় 2.1/2 মানে কত? 2 2 4 5 5/2। তাহলে সময়টাকে বাই করে দেবো, দূরত্ব বাই সময় তার মানেই বেগ, 5/2, 2টা চলে যাবে ওপরে, তার মানে হয়ে যাচ্ছে 5 6 30, 6 দিয়ে 12। তাহলে আমি বলতে পারি ভি মাইনাস ইউ সমান কত? ভি মাইনাস ইউ সমান আমি বলতে পারি 12, সরি ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ নয়, ভি প্লাস ইউ সমান কত আসছে তাহলে? 12। এবার দেখো প্রতিকূলে বেগটাও আমরা বের করবো একই রকমভাবে। না, প্রতিকূলের দূরত্বটা কত? দূরত্ব তো সেই 30, কারণ একই পথ বলে দিয়েছে, একই দূরত্ব বলে দিয়েছে। দূরত্ব বাই সময়টা কত লিখবো? 3.3/4, মানে পূর্ণটা যদি ভেঙে নিই 3 4 12, 3 15, 15/4, 15/4 দিয়ে আমি ভাগ করে দেবো। 15 নিচে আসবে, 4টা চলে যাবে ওপরে, 15 2 30, কত হচ্ছে তাহলে? 8। তাহলে ভি মাইনাস ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, এবার এখানে আমাকে কার বেগ বের করতে বলেছে? নৌকার গতিবেগ, জলের নয়, স্রোতের নয়, নৌকা মানে কি? ভি। দেখো ভিটা বের করতে গেলে কীভাবে বের করতে হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। যদি ইউটা বের করতে হতো দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে ভি বের করতে বলেছে মানে আমি দুটোকে যোগ করব, 12 আর 8 20, 2 দিয়ে ভাগ করে দেবো, মানে অ্যান্সার চলে আসবে আমার কাছে কত? 10। এখানে অপশান নেই, মানে ওপরের কোনোটিই নয়, আমাকে বলতে হবে। ঠিক আছে, মানে বড়টা বের করতে দিলে, বড়টা মানে কি? নৌকা বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতটা বের করতে দেয় তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। চলো নেক্সট। দেখো এবার এই কোশ্চেনটা কী বলেছে, এ বি সি তিনজনের আয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে ইনকাম বা আয়ের অনুপাত আমার কাছে কিন্তু দেওয়া আছে 7:9:12। তিনজনকার এ বি সি,
কত দেওয়া আছে 7, 9 আর 12। ঠিক আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয় দেখো ব্যয়ের অনুপাত দেওয়া আছে 8, 9 আর 15। এবার সঞ্চয়ের অনুপাত না, আমরা জানি আয় থেকে ব্যয় মাইনাস করলে কি পেয়ে যাব, সঞ্চয়। দেখো সঞ্চয়ের অনুপাত তাহলে 7 থেকে 8 তো আমরা মাইনাস করে দিতে পারবো না, 7 থেকে 8 মাইনাস করলে কি পাবো, এরকম তো হতে পারে না। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এগুলো মানে দুটো আলাদা অনুপাত দেওয়া আছে, দুটো আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে, তাই আমরা আয়ের অনুপাতটা বা আয়গুলোকে আমরা ধরে নেব 7x, 9x আর 12x। অনুরূপভাবে ব্যয়গুলোকে আমরা ধরে নেব, দেখো আর এক্স ধরতে পারবো না কারণ এটা একটা আলাদা অনুপাত ছিল, এক্স দিয়ে ধরলাম, এখানে আমি আলাদা কিছু ধরে নেবো, ওয়াই ধরে নিচ্ছি, ধরো 8y, 9y, 15y। ক্লিয়ার ব্যাপারটা? দুটো এক্স আর ওয়াই আলাদা আলাদা কেন ধরলাম, কারণ দুটো তো আলাদা আলাদা অনুপাত ছিল, তাই ওদের সাথে যে ভেরিয়েবলটা আমরা দেবো দুটো আলাদা আলাদা দিতে হবে। ঠিক আছে, তাহলে এর সঞ্চয় কত হবে দেখো তো, না এর সঞ্চয় বলতে পারি যে আয় মাইনাস ব্যয়। ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটা সঞ্চয় হয়ে যায়। এবার দেখো এখানে আমাকে একটা ডাটা দিয়ে দেওয়া আছে, কী দিয়ে দেওয়া আছে, যে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, আয় কত এর 7x, না আয়ের 1/4 অংশ, এর মানে গণিত 1/4 অংশ, আয়ের 1/4 অংশ কী করে সঞ্চয় করে, তাহলে আয়ের 1/4ই হচ্ছে সঞ্চয়। এটা কিন্তু আমাকে বলে দিয়েছে, আমি জাস্ট সেটা করে নিলাম, যেটা বলে দিয়েছে সেটাই আমি লিখে দিলাম, জাস্ট এই লাইনটা থেকে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, এই লাইনটা থেকে আমি এটা লিখলাম, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয়। ঠিক আছে, এবার এখানটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, 4টা ওইদিকে গুণ হয়ে যাবে, বাঁদিকে থাকলো 7x, রাইট সাইডে হয়ে যাচ্ছে কত 4 7 28x মাইনাস 4 8 32y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 14 তো নয় 21x সমান 32y। তার মানে x/y সমান পেয়ে যাচ্ছি আমরা 32/21। তার মানে এক্সের ভ্যালু 32, ওয়াইয়ের ভ্যালু 21, কাটাকাটি তো যাচ্ছে না, এক্সের ভ্যালু 32 বসাতে হবে আমাকে, ওয়াইয়ের ভ্যালু 21 বসাতে হবে, তাহলে আমার কাছে অ্যান্সার হয়ে যাবে। দেখো এবার আমাকে কোশ্চেনটা কী চেয়েছে, কী বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে দেখো যে এ বি আর সি এর সঞ্চয়ের অনুপাত কত, সঞ্চয়। আচ্ছা এর সঞ্চয়টা তো এটা ছিল, আমরা বসিয়ে দিই এক্স আর ওয়াইয়ের ভ্যালু। দেখো এক্সের ভ্যালু যদি বসাই তাহলে 7 × 32 মাইনাস 8y মানে 8 × 21, তাই না? তাহলে কত হবে 7 × 32, 7 2 14, 3 7 21, 224 মাইনাস 8 16, 168, বিয়োগ করলে হয়ে যাবে তোমার 8 6 14, 7 7 5 12 56। তাহলে এর সঞ্চয় হচ্ছে কত 56। দেখো অনুপাতটা শুরুতে 56 আছে প্রথমেই অপশান এ, বাকিগুলো আর কিছু করে দেখার আমার দরকার নেই। 56 পেয়ে গেছি, আমি অ্যান্সার লিখে দেবো। তাছাড়া আমাকে এই 9x মাইনাস 9y করে বিয়েরটা বের করতে হবে, 12x মাইনাস 15y করে সিয়েরটা বের করতে হবে, কিন্তু আমার বের করার কোনো দরকার নেই। 56 পেয়ে গেছি মানে অপশান এ আমার হয়ে গেল, অপশান এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন, একটু মন দিয়ে দেখবে এই জিনিসটা। ঠিক আছে, চলো নেক্সট। দেখো মিশ্রণের কোশ্চেন কি বলেছে, 3টি পূর্ণ পাত্র রয়েছে যেখানে তাদের আয়তনের অনুপাত দিয়ে দেওয়া আছে 7 5 13, আর প্রত্যেকটা পাত্রে দুধ
আর জলের অনুপাত দেওয়া আছে 2:3, 47:53, 9:11। সেগুলোকে একসাথে যদি মিশিয়ে দিই তাহলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কী হবে? আচ্ছা, মানে আমার কাছে 3টে আলাদা আলাদা পাত্রে দুধ আর জলের মিশ্রণ আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক অ্যান্ড ওয়াটার। প্রথম যে পাত্রটা সেখানে কত আছে? 2:3। সেকেন্ড পাত্রে কত আছে? 47:53। আর থার্ড পাত্রটাতে আছে কত? 9:11। দেখো, তো এই ধরনের কোশ্চেনে ফার্স্ট আমাদের যে কাজ সেখানে হচ্ছে মোট আয়তনটাকে সমান করা। কিভাবে করব? এইখানে আমরা মোট আয়তন দুধ আর জল মিলে কত দেখছি? 5। এখানে আমরা মোট কত দেখছি? 100। এখানে মোট কত দেখছি? 20। তাহলে দেখো 20 আছে, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে, তাহলে এটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এটা 5 আছে, এটাকে যদি আমি 20 দিয়ে গুণ করে দিই 100 হয়ে যাবে। আর এটা তো অলরেডি 100 হয়ে গেছে। তাহলে 3টে আমার আয়তন সমান হয়ে গেল। ফার্স্ট কাজ হচ্ছে এটা, ভালো করে মনে রাখবে। নেক্সট কী আছে না, প্রথম পাত্রটা থেকে আমি কত অনুপাত নিয়েছি? 7। তাহলে এটার সাথে আমি আরও 7 গুণ করব। সেকেন্ড পাত্র থেকে কত নিয়েছি? 5। তাহলে এটার সাথে আমি কত গুণ করব? 5। থার্ড পাত্র থেকে কত নিয়েছি আমি? 13। তাহলে এটার সাথে গুণ করব 13। তাহলে দেখো প্রথম পাত্রের সাথে এক্সট্রা আমার কত গুণ হচ্ছে? 20 আর সাথে 140। সেকেন্ড পাত্রের সাথে শুধু 5। আর থার্ড পাত্রটাতে আমার গুণ হচ্ছে টোটাল 65। তাই না? 5 থেকে 65 টোটাল গুণ করলাম আমি। এবার আমি দেখে নেব যে কত দুধ হচ্ছে আর কত জল হচ্ছে। তাহলে একদিকে লিখব দুধ আর একদিকে লিখব জল। দেখো প্রথম পাত্রতে কত দুধ হবে? 140 ইউনিট গুণ হবে, যত ছিল। কত আছে? 2 আছে, 140 গুণ করলে 280। দ্বিতীয় পাত্রে দেখো 5 আছে, 5 গুণ করেছি, আর কত ছিল? অনুপাতটা 47। 5 × 47 করে দেবো আমরা। 5 × 7 = 35, 5 × 4 = 20 আর 3 = 23। 3 নম্বর পাত্র দেখো 65 আর 9 গুণ করে দেবো। 5 × 9 = 45, 4 ক্যারি, 6 × 9 = 54 আর 4 = 58। বাস, মিল্ক টোটাল আমরা পেয়ে গেলাম। 8 8 16 3 19 20 2 5 4 9 2 11 হয়ে গেল মিল্ক। এবার ওয়াটারটা বের করে নেবো সেমভাবে। 14 × 3 420, 5 × 53, 5 × 3 = 15, 5 × 5 = 25, 265, 65 × 11, 65 65, 5 1 7, 715 যোগ করে নেব 1400। এবার অনুপাত করলে 0 0 কেটে যাবে, মানে 11:14। বুঝতে পেরেছো জিনিসটা? এই টাইপের কোশ্চেন এইভাবে আমাকে ডিল করতে হবে। আশা করছি জিনিসটা তোমাদের মাথায় ঢুকেছে। চলো নেক্সট কোশ্চেন যাই। এই দেখো এবার একটা সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে। কী দিয়েছে? a/b = 7/9, b/c = 3/9। বি দেখছি এই জায়গায় 9, এই জায়গায় 3। সমান করার জন্য এখানে আমি 3 দিয়ে গুণ করে দেবো। ওপরে 3 গুণ করলে নিচেও 3 গুণ করতে হবে। তাহলে এ এখন কত হয়ে গেল? 7, বি হয়ে গেল 9, আর সি কত হয়ে যাবে? 3 5 15। তাহলে অনুপাত কত যাবে? 7:9:15। অপশান এ শেষ। চলো নেক্সট। আবার অনুপাতের কোশ্চেন। দেখো কি বলেছে, এ বি সি 3টা আছে। ধরো আমি প্লট মেথডেই করে দিচ্ছি। এ কত বলেছে? 3 5, আর বি সি কত বলেছে? 7 8। প্লট মেথড করে নাও। 7 এখানে, 5 এখানে, কত হচ্ছে? 21 35 40। এই অঙ্কগুলো আশা করছি তোমরা নিজেরাই পারছো। আর করতে দিয়েছে 2a। 2a মানে 21 2 42, 42 মানে অপশান এ, তাই না? 2a বার করতে দিয়েছে, 21 দিয়ে 42 হয়ে যাবে। 42 অপশান একটাতেই আছে। নেক্সট, দেখো এজের কোশ্চেন কি বলেছে? 6 বছর আগে সুনীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ। তাহলে এখানে দুজন আছে, একজন আছে সুনীল, একজন আছে স্নেহাল। কি বলছে? 6 বছর আগে, এটা হচ্ছে 6 বছর আগে লিখছি। স্নেহালের বয়সের 3 গুণ, স্নেহালের বয়সের, তা স্নেহালের বয়স যদি 1 হয়
সুনীল হবে 3। এটা 6 বছর আগে। 6 বছর পর কি বলছে? 6 বছর পর বলছে সুনীল তো নয়, সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ। 5-এর 3 কার? স্নেহালের। যার বলবে সেটা নিচেরটা, মানে 3 এটা, সুশীল হবে 5। এবার কি বলেছিলাম ফার্স্ট কাজ, যে বয়সের গ্যাপটা সেম আছে নাকি দেখে নেবে। দেখো এখানেও গ্যাপ 2, এখানেও গ্যাপ 2, গ্যাপ সেম আছে। 6 বছর আগে আর 6 বছর পর, মাঝখানে টাইমের ডিফারেন্সটা কত? একবার আগে বলা আছে, একবার পরে, মানে দুটোকে আমরা কি করব? যোগ করে দেবো। তাহলে টাইমের গ্যাপটা হচ্ছে 12 বছরের। আর অনুপাতের গ্যাপটা কত অনুপাতে দেখতে পাচ্ছি? 2 অনুপাত। তাহলে আমি বলতে পারি 2 অনুপাত মানেই 12 বছর। 1 অনুপাতের ভ্যালু 6 বছর। এবার কার বয়স জানতে চেয়েছে? স্নেহালের বর্তমান বয়স জানতে চেয়েছে। আচ্ছা, স্নেহালের 6 বছর আগে বয়স কত ছিল? 1 অনুপাত। 1 অনুপাত মানে কত? 6 বছর। তো 6 বছর আগে যদি 6 বছর ছিল, তাহলে এখন কত বছর বয়স? 6 বছর আগে তার বয়স ছিল 6 বছর, তাহলে এখন কত বছর বয়স হবে? এখন হবে 12 বছর। অপশান এ। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট। সিআই এর কোশ্চেন আছে, দেখো এটা 20,480 টাকা 2 বছর 73 দিনে জন্য বার্ষিক 6.14% চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, 6.14% মানে কত? 1/16, তাই না? আমি এটা রেশিও মেথডে করছি, মডিক মেথডেই করা যায়, তবে আমি রেশিও মেথডে করছি। আচ্ছা, 1/16, 6.14 মানে 1/16। 1/16 মানে 16 টাকা যদি থাকে, 1 বছর পর কত টাকা পাবো? 17 টাকা। এরকম করে কবার হয়েছে? 2 বছর তো হয়েছে ফুল। কিন্তু 3 নম্বর বছরটা দেখো পুরোপুরি নেই। কত দিন আছে? 73 দিন। আচ্ছা, 73 দিনকে যদি আমরা বছরে করি, তাহলে আমরা কত বছর পেয়ে যাবো? দেখো তো, 1/5, তাই না? 73 দিনকে বছরে যদি আমি ভাবি, তাহলে আমি বলতে পারি যে 1/5 বছর। বছর করার জন্য কী করতে হয়? 365 দিয়ে ভাগ। ঠিক সেটাই করে দিলাম আমি, তাই না? এবার 1/5 বছরের জন্য রেটটা চেঞ্জ হয়ে যাবে। রেটটা তখন আর 1/16 থাকবে না। 1/16 তো 1 বছর হলে হয়, তাহলে 1/5 বছর হলে কত হবে? না, ওটার সাথে আমি 1/5 গুণ করে দেবো, তাহলে আমার হয়ে যাচ্ছে 1/80। তাহলে লাস্ট যে 73 দিন খাটবে, সেখানে রেটটা হয়ে গেল 1/80। 1/80 মানে কত? 80 থেকে 81। বাস, কাজ শেষ। 2 বছর 73 দিন বলছে। 2 বছরের জন্য পুরোপুরি তো ফার্স্ট বছরটা কমপ্লিট ছিল, 16 থেকে 17 নিয়ে নিলাম 2 বছর। 3 নম্বর বছরটা 1/80 হচ্ছে রেটটা, আর 1/16 হবে না, কারণ 3 নম্বর বছরটা তো পুরোপুরি নেই, 73 দিন আছে। 73 দিন পর্যন্ত রেটটা কত দাঁড়াচ্ছে আমার কাছে? 1/80। তাহলে সেখানে হয়ে যাবে 80 থেকে 81। ঠিক আছে, বাঁ দিকেরটা প্রিন্সিপাল, ডান দিকেরটা অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে? এই তিনটাকে গুণ করো, গুণ করলে দেখো 16 256 ইন্টু 8, 6 48, 40, 420, এটাই চলে আসছে, যেটা আমার প্রিন্সিপাল দেওয়া আছে। এটা কত হয়ে যাবে? 17 289, এর সাথে 81 আমরা গুণ করে নেব, 289, আর এটা হয়ে যাবে তোমার 8 9 72, 8 8 64, আর 7 71, 8 2 16, আর 7 23। এটা হয়ে যাবে তাহলে 9 0 4 2 3। তাহলে দেখো অ্যামাউন্ট হয়ে গেল 23,409, আর প্রিন্সিপাল হয়ে গেল 20,480। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত? দুটোকে জাস্ট বিয়োগ করে দেবো। 20,480 এখান থেকে আমি বিয়োগ করে দেবো, 9 2 9 2, 2,929, অপশান সি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। আবার দেখো অনুপাত সমানুপাতেরই কোশ্চেন দেওয়া আছে। কী দেওয়া আছে? 7/x। আশা করছি এই কোশ্চেনটা সবাই পেরেছো তোমরা, খুব সহজ কোশ্চেন। 7.5/22.5। প্রথমে তো দশমিক উঠিয়ে দেবো আমরা। 7 দিয়ে কেটে দাও 25, 25 দিয়ে কেটে দাও 9, এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 9। নেক্সট। সিঁড়ি ভাঙা কোশ্চেন, নিচে থেকে ক্যালকুলেশন করে যেতে হয়। 3 + 1/4 মানে কত হবে? 13/4।
13 4টা যে ওপরে 1 আছে, যদি উল্টে যাবে তাহলে 4 13 হয়ে যাবে, তাহলে 1 + 4 13 হবে। 4 13 মানে 17 13, সেই 17 13 আবার ওপরে 1 আছে, তাহলে সেটা উল্টে যাবে, তাহলে 13/17। তাহলে লাস্টে আমার কাছে দাঁড়াচ্ছে 2 = x + 13/17। দেখো নর্মাল যোগ করবে, যোগ করলাম উল্টে দিলাম, তারপর আবার যোগ করলাম উল্টে দিলাম। উল্টে কেন দিচ্ছি? কারণ ওপরে তো 1 আছে, একটা থাকলে এই যেমন ওপরে 1 আছে, এটা উল্টে যাবে না, নিচেরটা ভগ্নাংশটা উল্টে যাবে। তা 17 13 ছিল, আমি 13 17 করে দিলাম, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? জাস্ট 2 থেকে এটা বিয়োগ হয়ে যাবে, 13 17, 17 দিয়ে 34, 34 বিয়োগ 34 থেকে 13 বিয়োগ করলে 21, 21 17। ঠিক আছে, বুঝতে পারছো? চলো নেক্সট। দেখো কি বলেছে, একজন মানুষ প্রথম দিন 1 কিমি, দ্বিতীয় দিন 2 কিমি, তৃতীয় দিন 3 কিমি হাঁটে, এভাবে 10 দিনে কত হাঁটবে? তাহলে প্রথম দিন 1, দ্বিতীয় দিন 2, তৃতীয় দিন 3, এভাবে সে কত দিন যাবে? 10 দিন। 10 দিনে কত হাঁটবে? তার মানে বুঝতে পারছো 1 থেকে 10 পর্যন্ত যোগ, আর 1 থেকে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n × n + 1/2। তাহলে n কত কত সংখ্যক পড়েছে এখানে? 10টা, তাই না? টোটাল 10টা সংখ্যা আছে, তাহলে 10 × 10 + 1 মানে 11/2। কত হচ্ছে তাহলে যোগফলটা? 55 হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। এই দেখো আবার একটা সূচকের অঙ্ক। দেখো কি বলেছে, আমি বলেছিলাম সূচকের অঙ্কে অবশ্যই চেক করবো সবারই বেসটাকে একই করা, তাই না? আগের দিনই বললাম ক্লাসে। তাহলে 243কে আমরা দেখো লিখতে পারি কত? 3⁵। এর বলবে কী করে লিখবো? তুমি 243কে নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করো, কত নিয়ে যাবে? 3 দিয়ে, 3 8 24, 3 1 3, আবার 3 নিয়ে যাবে 27, আবার 3 নিয়ে যাবে 9, আবার 3 নিয়ে যাবে 3, তাহলে টোটাল কটা 3 পেলাম? 1 2 3 4 5, সেই জন্য 3⁵ ইন্টু কত? n/5 অলরেডি আছে, তাই না? n/5 তো অলরেডি আছে, ইন্টু তারপরটা আছে 3⁵2n + 1, নিচে আছে, আচ্ছা 9 আছে, 9টাকে আমি 3² লিখতে পারি, তারপর n আছে, তাহলে 2n হয়ে গেল, ইন্টু 3⁻n - 1। এবার দেখো এখানে 5 5 কেটে যাবে, শুধু n পড়ে থাকবে, গুণ আছে মাঝে, মানে পাওয়ারগুলো কী হবে বলেছিলাম বলো? গুণ থাকলে যোগ হয়, তাহলে 3 এখানে পাওয়ার কে পড়ে আছে? শুধু n, যুক্ত এখানে পাওয়ার কে আছে? 2n + 3, 2n + 1 বাই নিচে হয়ে যাবে কত? নিচে আবার গুণ আছে, মানে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, 3⁵2n যোগ n - 1। তাহলে দেখো ওপরে কত হচ্ছে? 3n + 2n মানে 3n + 1, আর নিচে হচ্ছে 3⁵2n + n 3n - 1। এবার দেখো এটা কি হচ্ছে? বাই আছে, বাই মানে ভাগ, ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়? বিয়োগ, তাহলে 3⁵3n + 1 বিয়োগ, এটা হয়ে যাবে, এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ 3n, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3n 3n কেটে যাবে, তাহলে 3⁵1 + 1 মানে 2, 3² মানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 9। ভালো করে দেখবে, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। a + b মিলে 12 দিনে করে, আশা করছি এটাও সবাই পেরেছো। b + c মিলে 15 দিনে করে, আর c + a মিলে 20 দিনে করে। নিয়ে নেবো এলসিএম, টোটাল ওয়ার্ক পেয়ে যাবো 60, এফিসিয়েন্সি বের করে নিই 5 4 3। এবার কী করতে হয়? যোগ করে দিতে হয়, যোগ করলে দেখো এখানে সবাইকে ডবল ডবল করে পাবো, b ডবল c ডবল, তাহলে 2 × a + b + c, সবকে যোগ করলাম, এ থেকে এফিসিয়েন্সিকে করে দিতে হয় যোগ, সমান 12, তাহলে a + b + c তিনজনকার মোট এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 6। আমাকে এখানে কে বল করেছে? একা কতদিনে করবে বার করতে বলেছে, যার মধ্যে b + c এর এফিসিয়েন্সি আমরা কত জানি? 4, তাহলে b + c যদি 4 হয়, এ কত হবে? এর এফিসিয়েন্সি অবশ্যই কত হবে? 2, কারণ তিনজন মিলে তো 6, তাহলে এর এফিসিয়েন্সি 2, মোট কাজ হচ্ছে 60, তাহলে কতদিন টাইম লাগবে? 60/2, 30 দিন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট, আর আজকের লাস্ট কোশ্চেন এটা। ঠিক আছে,
দেখো বলেছে পি কিউয়ের চেয়ে দ্রুত হাঁটে, তাহলে পি এর স্পিড কিউর থেকে বেশি। দুজনে উভয়ই কত কিলোমিটার হাঁটে? 24 কিলোমিটার। তাদের গতির যোগফল দেওয়া আছে 7 আর সময়ের যোগফল দেওয়া আছে 14, তাহলে পি এর গতি কত? দেখো আমি এটা অপশন টেস্ট করি, সব থেকে বেটার। পি এর গতি যদি 3 হয়, পি যদি 3 হয় তাহলে কিউ কত হবে? 4, তাই না? কারণ যোগফল কত বলেছে গতির? 7, তাহলে পি যদি 3 হয় কিউ 4 হবে। কিন্তু আমরা জানি পি এর গতি বেশি কিউ এর থেকে, তাহলে 3 তো হতে পারে না, প্রথমে 3 ক্যান্সেল। এবার দেখো পি এর গতি যদি 4 হয়, তাহলে পি এর গতি যদি 4 হয় কিউ এর হবে কত? 3, কারণ গতির যোগফল 7, তাই না? এবার দেখো টোটাল তো যায় 24 কিমি, 24 কিমি যেতে পি এর কত টাইম লাগবে? না পি এর টাইম লাগবে 6, আর কিউ এর কত টাইম লাগবে 24 কিমি যেতে? না কিউ এর টাইম লাগবে, কীভাবে বের করছি? ডিস্টেন্স বাই স্পিড। কিউ এর টাইম লাগবে 8, মোট টাইম কত হচ্ছে? 8 আর 6 14, 14ই বলেছে, মিলে যাচ্ছে। তার মানে অপশান বি হয়ে যাবে আমার কাছে অ্যান্সার। বুঝে যাচ্ছে? জাস্ট তুমি অপশান টেস্ট করে নাও। পি এর একবার যখন 3 ধরছি, পি তো 3 হতে পারে না, কারণ পি 3 হলে কিউ 4 হয়ে যাবে, আর পি এর বেগ তো বেশি বলেছে, তাহলে প্রথম অপশানটা আমার কাছে প্রথমেই ক্যান্সেল আউট হয়ে গেল। সেকেন্ড অপশান পি এর 4, পি এর যদি বেগ 4 হয় তাহলে কিউ এর বেগ কত হবে? 3, তবেই মোট বেগ গতির যোগফল 7 আসবে। তাহলে এটা হতে পারে, দেখে নিই চেক করে। কীভাবে চেক করব? যে পি এর বেগ যদি 4 হয় তাহলে পি এর 24 কিলোমিটার যেতে কত টাইম লাগছে? 24/4, 6 ঘন্টা। আর কিউ এর 3 কিলোমিটার যদি বেগ হয় 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 24 কিলোমিটার যেতে কত লাগবে? 24/3 মানে 8 ঘন্টা। মোট কত লাগছে পি আর কিউ মিলে? 8 আর 6 14, আমাকে 14ই বলে দিয়েছে মোট সময় লাগবে, তাই না? অ্যান্সার হয়ে গেল অপশান বি। আশা করছি বুঝতে পারছো। এইভাবেই তোমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাও। প্র্যাকটিস এইভাবেই যদি কন্টিনিউ থাকে তোমরা খুব তাড়াতাড়ি খুব ভালো একটা ফল পাবে। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। নেক্সট আবার আমরা পরের ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।